তোমাদের আসন্ন 2025 সালের যে মাধ্যমিক পরীক্ষা হবে সেই মাধ্যমিক পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিনামূল্যে একটি টেস্ট পেপার তোমাদের দিয়েছে বা বিতরণ করেছে। সেই টেস্ট পেপার থেকে আজকে আমি তোমাদের কিছু সমাধান করাবো। তোমরা প্লেলিস্টে গিয়ে দেখবে যে ওখানে পর্ষদ টেস্ট পেপার 2025 বলে আমি একটি নতুন প্লেলিস্ট তৈরি করে দিয়েছি। তোমরা স্কুল বোর্ডের সমস্ত টেস্ট পেপারের সমাধান ওখানেই পাবে, আর মাদ্রাসা বোর্ডের আলাদা করে পাবে। ঠিক আছে, ওদের প্লেলিস্ট আলাদা, তোমাদের প্লেলিস্ট আলাদা। আর কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেও, যাতে সমস্ত ইনফরমেশন সমস্ত পিডিএফ ওখানেই তোমরা পেয়ে যাবে। চলো, এর আগে তোমরা দেখেছো যে ভূগোলের এবং ইতিহাসের সমাধান আমি দিয়ে দিয়েছি 2 নম্বর প্রশ্নের, তোমাদের স্কুল থেকে যে টেস্ট পেপারটি দিয়েছে। আর আজকে ভূগোলের আমি দ্বিতীয় এবং তৃতীয় সেট করাবো এই দুটো ভিডিওতে। ঠিক আছে, তাই ভিডিওটা একটু লম্বা হবে, একটু বেশি নয়। আর তোমরা অবশ্যই প্লেলিস্টে সেখানে গিয়ে দেখতে পারো আগের ভিডিওগুলো। আর এটা ভূগোলের 2 আর 3 নম্বর সেট, অর্থাৎ পৃষ্ঠা নম্বর 194। এটা দেখো তোমরা লেখা রয়েছে পেজ নাম্বার উপরে, দেখো লেখা রয়েছে 194। ঠিক আছে, তাহলে 1 নম্বরের প্রশ্ন তো সবই করা রয়েছে। চলো 2 নম্বরেরগুলো দেখো। প্রথম প্রশ্নটি হচ্ছে যে প্রপাতকূপ কাকে বলে। আরেকটা কথা বলি যে এই যে প্রশ্নগুলো যেগুলো বারবার আমি দেখাচ্ছি, যেগুলো আমি অবশ্যই পিডিএফে তুলে নিয়েছি, এবং প্রশ্নগুলি তোমরা টেস্ট পেপার এক সাইডে রাখবে এবং আরেক সাইডে প্রশ্নগুলি ধরে ধরে দেখবে ঠিকঠাক সিকোয়েন্স মিলছে কি না। তাহলে প্রথম প্রশ্ন, প্রপাতকূপ কাকে বলে, চলো দেখি। প্রথম দেখো যে প্রপাতকূপ নদী প্রবাহপথে ঢালের যে উঁচু অংশ থেকে নিচে পতিত হয়ে জলস্রোত ও বাহিত শিলাখণ্ডের আঘাতে নদীবক্ষে প্রায় গোলাকার গর্তের সৃষ্টি করে, একে প্রপাতকূপ বলা হয়। 2 নম্বর প্রশ্ন দেখো, হিমশৈল। তোমরা টেস্ট পেপারটিও ওখানে দেখো, হিমশৈল কাকে বলে ওখানে রয়েছে অথবা দিয়ে। এগুলো অথবার প্রশ্ন, আমি দিয়ে দিয়েছি এখানে, বেশ। তাহলে হিমশৈল তাকেই বলে যেখানে সমুদ্রর যে স্রোত ও তরঙ্গের আঘাতে মহাদেশীয় হিমবাহ থেকে বিশাল বরফের স্তূপ আলাদা হয়ে সমুদ্র জলে ভাসতে থাকে। সমুদ্র জলে ভাসমান এক পাহাড়ের মতো বিশাল আকৃতির বরফের স্তূপকে হিমশৈল বলে। আর একটা উদাহরণ দিয়ে দিয়েছি আমি, দেখো যে উত্তর আটলান্টিক মহাসাগরে প্রায়শই হিমশৈল দেখা বা দেখতে পাওয়া যায়। চলো 3 নম্বর প্রশ্ন দেখো যে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য লেখো। তোমাদের আরেকটা কথা বলি আমি, তোমরা ভিডিওটি অনেকজন হয়তো সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। সাবস্ক্রাইব করার অর্থ যে কোনো ভিডিও ছাড়লেই তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে, এবং আমাদেরও ভিডিও বানাতে আমরা উৎসাহ হয় আর কি। ঠিক আছে, সেই হিসাবে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো অবশ্যই, যারা নতুন। আর যারা করেছো তাদেরকে তো বলার কিছুই নাই। তাহলে জেট বায়ুর 2টি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্যটা কি দেখো, যে এটি অত্যন্ত শক্তিশালী হয় জেট বায়ুটা, এবং দ্রুতগামী হয়। তাহলে শক্তিশালী এবং দ্রুতগামী দুটোই হয়। আর এই বায়ু ঘন্টায় 100 থেকে 500 কিমি বেগে যায় আর কি। ঠিক আছে, 2 নম্বর দেখো যে এই বায়ু দুটি গোলার্ধেই 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি অক্ষাংশের মধ্যে পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট 2টি পয়েন্টই। 3 নম্বর নয় অ্যাকচুয়ালি, অথবা দিয়ে কি প্রশ্নটা আছে টেস্ট পেপারে, দেখো যে বানডাকা কি, বা বানডাকা কাকে বলে, বা বানডাকা বলতে কি বোঝো। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বানডাকা বলে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বরের, যে ভরাটকরণ, বজ্র ব্যবস্থাপনায় ভরাটকরণ কাকে বলে। অনেক টেস্ট পেপারে দেখছি যে ভরাটকরণের একটা ইংরেজি শব্দার্থ দিচ্ছে, সেটা হচ্ছে ল্যান্ডফিল। তাহলে ল্যান্ডফিলটাও যা জিনিস, ভরাটকরণও সেই জিনিস। শুধু প্রশ্নগুলো টুকলেই হবে না, প্রশ্নগুলো খাতায় টোকার থেকে বুঝতে হবে। আগে তোমরা শুনে নেবে দরকার হয়, ঠিক আছে, তারপরে ভিডিওটি পজ করে লিখে নেবে। তাহলে কোনো উন্মুক্ত মানে খোলা জায়গা, তাহলে খোলা জায়গায়
নিচু, সেটা অবশ্যই নিচু হতে হবে, সেখানে বজ্র পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বা ভরাটকরণ বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন দেখো, অথবা দিয়ে বজ্রের পুনর্ব্যবহার কাকে বলে? বজ্রের পুনর্ব্যবহার বলতে ব্যবহৃত বা অপ্রয়োজনীয় বস্তু ও উপকরণকে প্রক্রিয়াজাত করে পুনরায় নতুনভাবে ব্যবহার করার উপযোগী করে তোলা বোঝায়। এটি একটি পরিবেশ বান্ধব প্রক্রিয়া যা প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে এবং পরিবেশ দূষণ কমাতে সহায়তা করে। তোমাকে আরেকটা কাজ করতে হবে, এইগুলোর উদাহরণ দেওয়াটা খুবই জরুরি, সাথে সাথে একটা উদাহরণ দিয়ে দেবে, ঠিক আছে? আমি দেখো দিয়েছি এখানে, যে উদাহরণ হিসাবে কি দিয়েছি, প্লাস্টিক, কাগজ, ধাতু, কাঁচ ইত্যাদি, ঠিক আছে? এই কটা লিখে দেবে। পরবর্তী প্রশ্ন দেখো, মৌসুমি বিস্ফোরণ কী? এটা একটা খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, যেটা তোমাদের বারবার পরীক্ষায় দিয়েছে, টেস্ট পেপারেও দিয়েছে, যে মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? মৌসুমি বিস্ফোরণ হলো যে মৌসুমি বায়ুর আকস্মিক বা হঠাৎ ও শক্তিশালী প্রবাহ, যা সাধারণত বর্ষাকালে ঘটে। দেখতে পাচ্ছ, এটি গ্রীষ্মকালে ভূমির তাপমাত্রা বৃদ্ধি পেয়ে সৃষ্ট নিম্নচাপে ও সমুদ্রের উচ্চচাপের কারণে সৃষ্ট বায়ু প্রবাহের ফলাফল। এর ফলে ভারী বৃষ্টি ও ঝোড়ো আবহাওয়ার সৃষ্টি হয়। অথবা দিয়ে আছে দেখো, যে দুন বলতে কী বোঝায়? দুন বলতে বোঝায় যে কুমায়ুন হিমবাহ অঞ্চলে মধ্য হিমালয় পর্বতশ্রেণী এবং শিবালিক পর্বতশ্রেণীর মধ্যবর্তী অংশে যে দীর্ঘ উপত্যকা রয়েছে, সেই দীর্ঘ উপত্যকাকে আমরা দুন বলি। 5 নম্বর প্রশ্ন দেখো, অনুসারী শিল্প কী? এই অনুসারী শিল্প এর আগের সেটটাতেও করিয়েছি, আবারও দেখো, যে মোটর গাড়ি তৈরিতে টায়ার, রেকশন, নাটবল্টু থেকে শুরু করে অনেক ছোটোখাটো যন্ত্রাংশের দরকার হয়। এই সব যন্ত্রাংশ যে কারখানায় তৈরি হয় তাকে বলা হয় কি না অনুসারী শিল্প। অথবা দিয়ে কি প্রশ্ন দিয়েছে দেখো, যে ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথের যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো। তাহলে দুটি কেন্দ্র, যেটা আভ্যন্তরীণ বা ইনল্যান্ড বলা হয়, যাকে ইংরেজি একটা ওয়ার্ড রয়েছে, সেই ইনল্যান্ড ওয়াটারওয়ের দুটি নাম লিখতে হবে। প্রথমটি কি দেখো, গঙ্গা নদী প্রকল্প, একটা গঙ্গা নদী প্রকল্প, আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র প্রকল্প। পরবর্তী প্রশ্ন দেখো, যে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার উল্লেখ করো। ভীষণ ইম্পর্টেন্ট, যেটা এফআইসি বলা হয়। অর্থাৎ তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে এফআইসি এর পুরো নাম কি? একবার দেখে নাও, যে ফ্র্যাকশনাল ইন্ডেক্স স্কেল। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং শর্ট প্রশ্নের জন্য, ফ্র্যাকশনাল ইন্ডেক্স স্কেল। তাহলে ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহারের প্রধান যে ক্ষেত্রগুলি, সেটা হচ্ছে প্রথমত তুলনামূলক বিশ্লেষণ। তাহলে এখানে কি না, ডেটা বা মানের তুলনা করার জন্য ব্যবহৃত হয়, যেখানে সংখ্যাগুলি ছোট বা বৃহৎ ভগ্নাংশে প্রকাশ করা হয়। আরেকটা দেখো, যে 2 নম্বর প্রাকৃতিক বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং। ভগ্নাংশ সূচক স্কেল বিভিন্ন প্রাকৃতিক ঘটনা বা যন্ত্রের কার্যক্ষমতা পরিমাপের জন্য ব্যবহৃত হয়। অথবা কি প্রশ্ন আছে দেখো, 6 নম্বরেরটাই, এবং এটাই এই সেটের লাস্ট প্রশ্ন, কোন প্রকারের বিকিরণে উপগ্রহের যন্ত্রে সংযুক্ত করে? ভীষণ একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে যেটা রয়েছে, যে সাধারণত বিভিন্ন প্রকার বিকিরণ যুক্ত করা হয়, তার মধ্যে রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ, অপটিক্যাল বা লাইট বিকিরণ, ঠিক আছে? আমি এখানে 3টেই দিয়েছি, তোমরা চাইলে 2টোও দিতে পারো। এই বিকিরণগুলি তো যেটা পড়লাম, তথ্য প্রেরণ এবং তথ্য গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে সেট নম্বর 197, আমি আগেই বলেছি, সেট নম্বর 3, পেজ নম্বর 197। আগেই বলেছি যে এই ভিডিওতে আমি 2টো সেট করাবো, তার একটা হয়ে গেল। আর একটা দেখো, হিমশৈল, যেটা করে আসলাম, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার দিচ্ছে, তোমরা চোখের সামনে হয়তো দেখতেই পাচ্ছ। তাহলে হিমশৈল, এটা তো বললাম। তারপর মরুদ্যান কিভাবে গঠিত হয়? ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা দেখে নাও, যে মরুদ্যান গঠিত হয় মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে। মরুভূমির বালি এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যাবে, এটাই স্বাভাবিক। দীর্ঘদিন ধরে মরুভূমির কোনো অংশে এই প্রক্রিয়া চললে সেই স্থানের ভূমি ভাগ অবনত হয়ে যায়, নিচু হয়ে যায়। এইভাবে বালি অপসারিত হতে হতে যখন অবনত এলাকাটির
গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায়, তখন সেখানে মরুদ্যান সৃষ্টি হয়। ভীষণ ইম্পর্টেন্ট, 2 নম্বরে আসলেও এটা লিখবে এবং 3 নম্বরেও যদি আসে তাও এটা লিখে দিলে অসুবিধা নেই, অবশ্যই যথাযথ নাম্বার তোমরা পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো, ধোঁয়াশা কাকে বলে? তাহলে ধোঁয়াশা উত্তর হচ্ছে সালফার ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস ও ভাসমান বস্তু কণার সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট ধোঁয়াপূর্ণ অবস্থাকে বলা হয় ধোঁয়াশা। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো অথবা দিয়ে, যে সিজিগি কী? তোমরা 2-3টে প্রশ্ন অবশ্যই করে রাখবে এই চ্যাপ্টার থেকে, যে সিজিগি, পেরিজি, অ্যাপোজি, এই 3টে প্রশ্নের মধ্যে প্রতিবার পরীক্ষায় একটা না একটা 2 নম্বরের প্রশ্ন থেকেই থাকে, সেই সব হিসাবে বলছি তোমরা করে যেও। সিজিগি তাকেই বলে যেখানে দেখো জ্যোতির্বিজ্ঞান অনুসারে সূর্য, চাঁদ ও পৃথিবী নিজের কক্ষপথ পরিক্রমণ করতে করতে যখন চাঁদের কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্রে একই সরলরেখা অবস্থান করে, তাকে সিজিগি বলা হয়। এবার এটাই যদি শর্ট প্রশ্ন দেই তাহলে কি করবে না, জাস্ট লিখবে যে সূর্য যখন চাঁদ আর পৃথিবীর নিজের কক্ষপথে একই সরলরেখায় অবস্থান করে। ঠিক আছে, 1 নম্বরে দিলে, আর 2 নম্বরে দিলে এইটুকুই লিখবে। 3 নম্বর, রিইউজ এবং রিসাইকেলের 2টি পার্থক্য, ভীষণ ইম্পর্টেন্ট। রিসাইকেল যেটাকে 3R বা 4R বলা হয়। ঠিক আছে, তাহলে 2টি প্রধান পার্থক্য চলো দেখি। রিইউজ এটি একটি পণ্য বা উপাদান পুনরায় ব্যবহার করার প্রক্রিয়া। রিসাইকেল এটি একটি পণ্য বা উপাদানকে ভেঙে নতুন উপাদানে পরিণত করার প্রক্রিয়া। 2 নম্বর হচ্ছে রিইউজে পুরানো জিনিস পুনরায় একইভাবে ব্যবহৃত হয়, আর রিসাইকেলে কি হয়, নতুন কিছু তৈরি করতে পুনরায় প্রক্রিয়াজাত করা হয়। এই হচ্ছে 2টো পার্থক্য। অথবা দিয়ে কী প্রশ্ন দিয়েছে দেখো, ইউট্রোফিকেশন বলতে কী বোঝো? ইউট্রোফিকেশন সেটাই বুঝি যে এটা একটা প্রক্রিয়া যেখানে জলাশয়ে নাইট্রোজেন ও ফসফরাসের মতো পুষ্টি উপাদানের অতিরিক্ত উপস্থিতির কারণে শৈবাল ও জলজ উদ্ভিদের অতি বৃদ্ধি ঘটে। এটি জলাশয়ের অক্সিজেনের ঘাটতি তৈরি করে। ঠিক আছে, যা জলজ প্রাণীর পক্ষে ক্ষতিকর। একে ইউট্রিফিকেশন বলা হয়। 4 নম্বরে দেখো যে বৃষ্টির জল সংরক্ষণের 2টি পদ্ধতি লেখো। বৃষ্টির জল সংরক্ষণের 2টি পদ্ধতি, এটা 3 নম্বরেরও আসে, 2 নম্বরেরও আসে। তাই তোমরা 2 নম্বরে যেহেতু আছে, এখন 2 নম্বরে দেখে নাও। আমি ভূগোলের বড় প্রশ্নও নিয়ে আসবো, ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের সামনে উত্তর করে নিয়ে আসবো, তখন দেখে নেবে। তাই ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তাহলে একটা কি না, জলকে আটকে রাখা হয় 1 নম্বর, যে ভূপৃষ্ঠের জলপ্রবাহকে আটকে রেখে কীভাবে না, খোলা জায়গায় বা মাঠের উপর দিয়ে নালীপথে প্রবাহিত বৃষ্টির জলধারাকে কোনো জলধারার সঙ্গে সংযুক্ত করে সেখানে ওই জল সংরক্ষণ করা যায়। আর 2 নম্বর, বাড়ির ছাদে বৃষ্টির জল ধরে রাখা হয় আর কি। চলো, দুন বলতে কী বোঝায়? দুন বলতে দেখো যে হিমালয় পর্বতশ্রেণী আর শিবালিক পর্বতশ্রেণীর মধ্যের যে দীর্ঘ উপত্যকা রয়েছে সেটাকে দুন বলা হয়। পরবর্তী 5 নম্বর প্রশ্নে, যে ভারতের সড়কপথের শ্রেণীবিভাগ করো, অর্থাৎ সড়কপথকে আমরা কয় ভাগে ভাগ করছি? প্রধানত আমরা 5টা শ্রেণীতে ভাগ করি। একটা জাতীয় সড়কপথ যেটা ন্যাশনাল হাইওয়ে, একটা রাজ্য সড়কপথ, একটা জেলা সড়কপথ, একটা গ্রামীণ, আর একটা হচ্ছে সীমান্ত সড়কপথ। ঠিক আছে, যেটা বর্ডারগুলোর। 5 নম্বরের অথবাতে কী প্রশ্ন আছে না, আধুনিক যোগাযোগের 2টি সমস্যা উল্লেখ করে, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো তাহলে 1 নম্বর দেখো এখানে কি রয়েছে, যান্ত্রিক ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটিটা কি না, ইন্টারনেট বা প্রযুক্তিগত ডিভাইসের ত্রুটি বা ব্যর্থতার কারণে যোগাযোগে বিঘ্ন ঘটে। 2 নম্বর হচ্ছে গোপনীয়তার ঝুঁকি, মানে তথ্য চুরি, হ্যাকিং এবং সাইবার অপরাধের কারণে ব্যক্তিগত পেশাগত তথ্যের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যায়। দেখো ছদ্মরং বা এফসিসি কি, এখানে তোমাদের শর্ট প্রশ্ন একটা আছে যে এফসিসির পুরো নাম কি, ফলস কালার কম্পোজিশন। ঠিক আছে, বা কম্পোজিট। এটা দেখো তোমরা পাবে যে এফসিসির কথাটা আমি এখানে অর্থটা পুরোটাই দিয়েছি, যে ফলস কালার কম্পোজিট কাকে বলে, এটাও 2 নম্বর লিখলে কিন্তু এটাও তোমাকে লিখতে হবে পুরো নামটা।
তাহলে কাকে বলে না, উপগ্রহ চিত্র প্রস্তুত করার সময় লক্ষ্যবস্তু প্রকৃত রঙের বহিঃপ্রকাশ না করে যদি অন্য রং দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় ছদ্মরং বা ফলস কালার কম্পোজিট। অথবা দিয়ে কি রয়েছে না, জিআইএস, এরও শর্ট প্রশ্ন আসে, মানে সংক্ষিপ্ত রূপ আসে যে জিআইএস এর পুরো নাম কি, সেটা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম, এটাও দিতে হবে তোমাকে। তাহলে এটি হলো একটা প্রযুক্তি, এটা হলো একটা প্রযুক্তি যা ভৌগোলিক ডেটা সংগ্রহ, বিশ্লেষণ, সংরক্ষণ, উপস্থাপনের জন্য ব্যবহৃত হয়। এটি মানচিত্র তৈরি, স্থানের তথ্য বিশ্লেষণ এবং ভৌগোলিক সমস্যার সমাধানে সহায়ক। ঠিক আছে, এটাকে জিআইএস বলা হয়। আবার আমি আসছি পরবর্তী ভিডিওতে সেট নাম্বার 4 নিয়ে, অবশ্যই তৈরি রয়েছে। তোমরা আমার কমেন্টে অবশ্যই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে, লিঙ্কটা থাকবে, সেখানে জয়েন হয়ে যেও। সেখানে আমি অবশ্যই পিডিএফ বলো, এই লিঙ্কগুলো বলো, সবার আগে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে।